আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা সকলে জানি পৃথিবীতে যুগে যুগে এবং শতাব্দী শতাব্দীতে বহু সাম্রাজ্য ইসলামী বিশ্বের নেতৃত্ব দিয়েছে। পৃথিবীর ইতিহাসে ইসলামী বিশ্বের নেতৃত্ব প্রদানের ইতিহাস জপতে গেলে খোলাফায়ে রাশেদা, বনু উমাইয়া, বনু আব্বাসিয়া এবং বনু ওসমানীয়দেরকে সামনে টেনে আনা হয়, কেননা ধারাবাহিক নেতৃত্ব এসব সাম্রাজ্যের মাধ্যমেই হয়েছে। কিন্তু এর বাইরেও কয়েকটি সাম্রাজ্য ইসলামী বিশ্বকে সাময়িক এবং অধারাবাহিক নেতৃত্ব প্রদান করেছে, যাদেরকে ইতিহাসের পাতা খুব কদাচিৎ স্মরণ করে থাকে। যেমন সুলতান মাহমুদের গজনি সাম্রাজ্য, সুলতান সাইফুদ্দিন কুতুজের মামলুক সাম্রাজ্য এবং সুলতান আলপারসালান খানের সেলজুক সাম্রাজ্য। এদের মধ্যে সেলজুক সাম্রাজ্য অন্যতম। আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করতে চলেছি সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেলজুক বেগ সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে সাবমিডিয়া বিডির সাথেই থাকুন। সেলজুক বেগের জন্ম এবং বংশ পরিচয়। সেলজুক বেগের জন্ম তারিখ জানা যায়নি, তবে তিনি ছিলেন তাকাকের সন্তান, যার উপাধি ছিল তৈমুর ইয়ালিক, যার অর্থ লোহার ধনুক। তিনি তার কর্মদক্ষতা আর সাহসিকতার জন্যই এমন উপাধি লাভ করেছিলেন। ওঘুজ সংস্কৃতিতে তীর এবং ধনুককে সার্বভৌমত্বের লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো, আর তাই সেলজুক বেগের পিতার ডাকনাম বিবেচনা করে বোঝা যায় তিনি কোনো সাধারণ সৈনিক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সেনাবাহিনীর প্রধান। তিনি ছিলেন ওরগুজ কায়নিক গোত্রের গোত্রপতি। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে তাকাক একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক ছিলেন এবং ওঘুজ ইয়াবগু রাজ্যে প্রচুর শক্তি ও প্রভাবের অধিকারী ছিলেন। ধারণা করা হয় যে 924 সালের দিকে তিনি ইন্তেকাল করেন। পিতা তাকাকের মৃত্যুর পর সেলজুক বেগ ক্ষমতার মসনদে আসীন হন। সেলজুক বেগ ছিলেন অন্যান্য গোত্রপতি থেকে একটু আলাদা। অসীম সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে ওই অঞ্চলে বসবাসরত অন্য গোত্রের লোকেরাও তাকে অনেক সম্মান করত। কোনো এক অজানা কারণে সেলজুক বেগের সাথে ওঘুজ ইয়াবগুদের সম্পর্কের একটি টানাপোড়েন সৃষ্টি হয়। তখন পরিস্থিতি আরও অবনতি হলে 985 সালে সেলজুক গোত্র আরল এবং ক্যাম্পিয়ান সমুদ্রের মাঝামাঝি বিশাল আয়তনের এলাকায় টুকুজা ওঘুজের কয়েকটি গোত্রের সঙ্গমত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বর্তমান দক্ষিণ মধ্য কাজাখস্তানের নিম্নতর আমোদরিয়ার ডান দিকের তীরে তারা তাঁবু স্থাপন করে, যা জেন্দের অভিমুখে। এটা কিজিল অরোডার কাছাকাছি। ধারণা করা হয় যে এই হিজরতের সময় সেলজুক বেগের সাথে 100 জন ঘোড়সওয়ার, 1500 উট এবং 50,000 ভেড়া ছিল। সেলজুকেরা যারা জেন্ডে চলে এসেছিলেন তারা সম্ভবত প্রায় 500 থেকে 700 জন লোকের একটি ছোট যাযাবর সম্প্রদায় ছিলেন। সেলজুক বেগের গোত্রের নতুন অঞ্চলে স্থানান্তরিত হওয়ার আগেও তারা মুসলিম ছিল না। তখন তারা ইহুদি বা নেস্টেরিয়ান খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল বলে ধারণা করা হয়। দ্বাদশ শতাব্দী পর্যন্ত জেন্ডে একটি গুরুত্বপূর্ণ ও জাঁকজমকপূর্ণ সীমান্তবর্তী শহররূপে পরিগণিত হতো। সেখানকার চারণভূমিগুলোতে বিভিন্ন যাযাবর গোত্র বসবাস করতে দেখা যেত। শহরটিতে তখনকার সময়ে মুসলিম বণিক এবং ধর্মপ্রচারকদের আনাগোনা ছিল, আর সেই সুবাদেই সেলজুকরা জেন্ডে এসে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেন। এটি ঘটেছিল 985 সালে। ইসলাম গ্রহণের পরে সেলজুক বেগ ওঘুজ ইয়াবগু কর্তৃক বার্ষিক কর আদায়ের জন্য জেন্ডে প্রেরিত কর্মকর্তাদেরকে কর প্রদান করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, মুসলমানরা কাফেরদেরকে কখনো কর দিবে না। এর ফলে অমুসলিম তুর্কিদের সাথে সেলজুক বেগ যুদ্ধে জড়িয়ে পড়েন। তিনি ইসলামে প্রবেশ করার পর বীরত্বের সাথে অমুসলিম তুর্কিদের সাথে লড়াই করে যান। তার বীরত্বের জন্য তাকে মালিক আল গাজী উপাধিতে ভূষিত করা হয়। সেলজুক বেগের মোট 4 জন পুত্র সন্তান ছিল। তার 4 পুত্রের নাম মিকাইল বেগ, ইসরাইল, মুসা, ইউনুস। এই নামগুলো খাজার ইহুদি বা নেস্টেরিয়ান খ্রিস্টান ধর্মের পূর্বের পরিচিত ব্যক্তিদের নাম থেকে নেওয়া হয়। এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল, আর সেটি হচ্ছে সেলজুকের বড় ছেলে মিকাইলের মৃত্যু। মিকাইলের 2 সন্তান ছিল, তুগরিল বেগ ও চাগরাই বেগ। তারাই পরবর্তীতে সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এই ঘটনার পরে মিকাইলের স্ত্রী তুগরিল এবং চাগরির মা সেলজুক বেগের আরেক ছেলে ইউনুসকে বিয়ে করেছিলেন, এবং তুর্কি ঐতিহ্য অনুসারে মিকাইল ইবনে সেলজুকের 2 পুত্র তুগরিল এবং চাগরি তাদের দাদা সেলজুক বেগের কাছে লালিত পালিত হতে থাকে। কিছু সূত্রে জানা যায় সেলজুক সেনাবাহিনীতে একজন সাধারণ সেনানায়ক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং আস্তে আস্তে নিজের ক্ষমতা ও প্রতিপত্তি দেখাতে সক্ষম হন। জেন্ড এবং এর আশেপাশের যুদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা অর্জনকারী সেলজুক ধীরে ধীরে ট্রান্সকাস্পিয়ার রাজনৈতিক ইভেন্টে প্রবেশ করতে শুরু করেছিলেন।
এ সময় কারাখানিদের শাসক হাসান বিন সুলাইমান বুরগা খান সামানি সাম্রাজ্যের শহর বুখারা দখল করেছিলেন। সামানি সাম্রাজ্য তখন সেলজুক বেগকে বুরগা খানের বিরুদ্ধে সাহায্য করার জন্য অনুরোধ করেছিলেন। এর প্রেক্ষিতে সেলজুক বেগ তার ছেলে আরসালানকে ট্রান্সোস্কিয়াতে প্রেরণ করেছিলেন সামানিদের সাহায্য করার জন্য। কারাখানিদের দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছিল এবং প্রতিবারই সেলজুকরা তাদের সাহায্য করেছিল। এভাবে সেলজুক বেগের সন্তান আরসালানকে তিনি সামরিক দক্ষতা প্রমাণের সুযোগ দিয়েছিলেন। ফিরিক, আবির আল মিসকার এবং বেগটাজিনের অভ্যন্তরীণ অশান্তির দ্বারা যখন সামানি রাজ্যের ভিত কাঁপছিল, তখনই কারাখানিরা যারা ট্রান্সোকিয়াতে প্রবেশ করেছিলেন এবং দ্বিতীয়বার চূড়ান্ত আক্রমণ করে বসেন। আরসালানের অধীনে থাকা 1000 সেলজুক সৈন্য সামানি রাজবংশের সর্বশেষ সদস্য আবু সালাম আল মুনতাসিরকে সামরিক সহায়তা দিয়েছিলেন। যদিও সেল্টাকদের কাছ থেকে প্রাপ্ত সমর্থন পেয়ে ইলিক খান নসরের নেতৃত্বে আল মুনতাসির কারাখানিদ সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুটা সাফল্য অর্জন করেছিলেন, তবে তিনি সামানি রাজ্যের পতন রোধ করতে পারেননি। এই ঘটনার পর পুরো ট্রান্সোকিয়ানরা কারাখানিদ প্রশাসনের অধীনে আসে। পরে সেলজুকরা কারাখানিদ সাম্রাজ্যের আনুগত্য স্বীকার করে। সেলজুক বেগ 1029 খ্রিস্টাব্দে প্রায় 80 বছর বয়সে জান্ডে মারা যান। তার মৃত্যুর পর তার 3 বেঁচে থাকা পুত্রের মধ্যে আরসালান পুরাতন ওঘুজ ঐতিহ্য অনুযায়ী পূর্ণ প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। এদিকে মিকাইলের ছেলেরা তুগরিল এবং চাগরায় 14-15 বছর বয়সে প্রশাসনে বেগ হিসাবে স্থান লাভ করেন। যদিও আরসালান ইয়াবগু পরিবারের প্রধান ছিলেন, তবুও সেলজুকের ছেলেরা এবং নাতি নাতনিরা তুর্কিমান বেগস এবং তাদের সাথে যুক্ত অন্যান্য বাহিনীকে পুরনো ওঘুজ ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে আধা সংযুক্ত পদ্ধতিতে শাসন করেছিলেন। পরিশেষে বলা যায়, সেলজুক সাম্রাজ্যের ইতিহাসে অকুতোভয় বীর সেনানী সেলজুক বেগের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার বীরত্ব আর রাজনৈতিক দূরদর্শিতার কারণে ক্ষুদ্র যাযাবর গোত্রটি একসময় পৃথিবীর প্রায় অর্ধেকের পরিমাণ নিজেদের শাসনের আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং প্রায় 400 বছর নাগাদ ইসলামী বিশ্বের নেতৃত্ব প্রদান করেছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন এপিসোডে। এ পর্যন্ত লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।